আমরা আসলে আরেকটা ক্লাস পাবো, এই কারণে আসলে আজকে রিভিউ বা আদার্স কোনো কিছুতে যাব না আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে হয়তো এটা নিয়ে আলোচনা করব। সো টুডে উই আর গোইং টু স্টার্ট অ্যাবাউট দ্য টপিক। আমি যেটা বলেছিলাম যে আমরা মনিটারি পলিসি নিয়ে আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ফিসকাল পলিসি পড়েছি, এবং আজকে হচ্ছে কি গভর্নমেন্টে যে আরেকটা পলিসি আছে ম্যাক্রো ইকোনমিক পলিসি, আমরা যেটাকে জানি যে আমরা যখন ওভারঅল ইকোনমিটাকে কন্ট্রোল করতে চাই তখন আমাদের কিছু পলিসি দরকার হয়, যে পলিসিগুলো ইউজ করে আমরা ওভারঅল ইকোনমিটাকে কন্ট্রোল করতে পারি। তো এখানে হচ্ছে গিয়ে আমরা প্রথমে ফিসকাল পলিসি পড়েছি, যেখানে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে বা কমিয়ে বা গভর্নমেন্টের ট্যাক্সেশনে একটা চেঞ্জেস এনে, অর্থাৎ গভর্নমেন্ট আমাদের উপর যে ট্যাক্সটা ইম্পোজ করছে সেটার উপরে একটা পরিবর্তন, সেটাতে একটা পরিবর্তন এনে গভর্নমেন্ট চাইলে কিন্তু হচ্ছে গিয়ে ওভারঅল ইকোনমিতে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। সেটাই ছিল হচ্ছে ফিসকাল পলিসি, রাজস্ব নীতি যেটা বলছি। আর মনিটারি পলিসি, এখানে আমরা দেখবো যে গভর্নমেন্ট এখানে কোনো একটা কারণে মানি সাপ্লাই একটা ডিরেক্ট পরিবর্তন আনার চেষ্টা করবে, এবং এটার মাধ্যমে হচ্ছে গিয়ে মানি সাপ্লাই একটা পরিবর্তন আনার চেষ্টা করবে, এবং এটার মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের যে আমরা একটা পলিসিগত পরিবর্তন দেখবো সেটাই আমরা কিন্তু মনিটারি পলিসি হিসেবে জানি। এবং ফিসকাল পলিসি যেহেতু পড়ে আসছি, আপনারাও যেহেতু এক্সাম দিয়েছেন মোটামুটি আমি ধরেই নিচে সবাই পড়েছেন, তো ফিসকাল পলিসির মেইনলি ফোকাস যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আনএমপ্লয়মেন্ট রেট যেটা, সেটাতে একটা ইম্প্যাক্ট ফেলা, বা ইকোনমিক গ্রোথ যেটা সেটাতে একটা ইম্প্যাক্ট ফেলা। তো ফিসকাল পলিসি নিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা আসলে ইটস ইম্প্যাক্ট অন আনএমপ্লয়মেন্ট রেট এটাতে আমরা বেশি ফোকাস করি, বা ইটস ইম্প্যাক্ট অন দ্য ইকোনমিক গ্রোথ। কিন্তু আমরা যখন মনিটারি পলিসিতে যাব, আমি আসলে মেইনলি এখানে দেখব হচ্ছে গিয়ে যে মনিটারি পলিসি কিভাবে হচ্ছে ইন্টারেস্ট রেটটাতে আসলে ইম্প্যাক্টটা ফেলে, এটাই আমার হচ্ছে গিয়ে মেইনলি ফোকাসিং পয়েন্ট থাকবে। এবং ইনফ্লেশন রেট অর্থাৎ মূল্যস্ফীতিটা, এটা দিয়ে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারবো সেটা কিন্তু আমার মনিটারি পলিসির মেইন কাজ। তো ফিসকাল পলিসি হচ্ছে যখন আমি দেশে আনএমপ্লয়মেন্ট রেটে নিয়ে ঝামেলা হবে, যে আমার বেকারত্বের হার বেড়ে যাচ্ছে বা আমি কন্ট্রোল করতে পারছি না, অনেক মানুষ হচ্ছে কি আনএমপ্লয়েড থেকে যাচ্ছে, এরকম সিচুয়েশন যখন হবে তখন আসলে আমার জন্য আপনার ফিসকাল পলিসি। কিন্তু যদি আমি এমন সিচুয়েশন পাই যেখানে আমার দেশের আনএমপ্লয়মেন্ট রেট ঠিক আছে, বাট আমার দেশে মূল্যস্ফীতিটা বাড়ছে, যে প্রাইস লেভেলটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে কিনা আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে, এরকম একটা যখন সিচুয়েশন আসবে, তো প্রাইস লেভেলে চেঞ্জেস এর জন্য আমরা হচ্ছে গিয়ে যে পলিসিটাতে যাব সেটা হচ্ছে গিয়ে আপনার মনিটারি পলিসি। আমি ওখানে মনিটারি পলিসি নিয়ে আলোচনা করব। তো আমরা এটাতে যাব। এখন হচ্ছে আমরা সরি আমরা এটাতে যাব। তো এটার জন্য যদিও আপনাদের বইয়ে যে স্লাইডটা আছে, স্যার আপনাদের বইয়ে হচ্ছে এটা আমাদের চ্যাপ্টার 13 এ আছে, আমরা যে রেফারেন্স বুকটা ইউজ করছি, বাট আমি এখানে যেটা রেফারেন্সটা ইউজ করব এটা হচ্ছে আমার বানানো আর একটা স্লাইড, এটা আমি অন্য একটা বই থেকে হচ্ছে কি চ্যাপ্টারটা ফলো করি। তো আমি এইখান থেকে হচ্ছে স্লাইডটা এটা দেখে পড়বো, বাট আই এম ইউজিং দ্য রেফারেন্স ফ্রম ইয়োর বুক, এটাই বলতে চাচ্ছি। মানে দুইটা চ্যাপ্টার আসলে ব্লেন্ড করে আমি এটাকে বানিয়েছি, এই কারণে হচ্ছে এটা চ্যাপ্টার 5 এখানে দেওয়া। সো নাও লেটস সি হোয়াট ইজ মনিটারি পলিসি। সো মনিটারি পলিসি যদি আমি এই যে বললাম যে আমরা যদি এখানে মনিটারি পলিসি যখন পড়তে যাব, আমরা এখানে ফেডারেল রিজার্ভ এন্ড আদার্স এগুলো নিয়ে কথা বলতে হবে, এবং এখানে হচ্ছে গিয়ে ট্রেড অফ এর কিছু বিষয় চলে আসবে। আমাদের যদি ট্রেড অফ আমরা ভুলে যাই তাহলে আমরা হচ্ছে গিয়ে একটু মনে করে দিই, ট্রেড অফ হচ্ছে গিয়ে যখনই আমরা কোনো চয়েসে যাই, চয়েস মিনস হচ্ছে গিয়ে যখনই আমরা কোনো হচ্ছে গিয়ে আমাদের সরি আমাদের সামনে যখন কোনো অপশন থাকে তখন আমাদের আসলে চয়েস মেক করার একটা জায়গা থাকে, যে আমি হচ্ছে গিয়ে কোনটা চাচ্ছি। লাইক ধরেন আপনার হাতে এখন দুটো অপশন আছে, যে আইদার আপনি ক্লাস করতে পারেন অথবা আছে আপনি আপনার বাসায় একটা কোয়ালিটি টাইম এনজয় করতে পারেন। আমরা যেটা আমাদের কাছে বেটার মনে হয় আমরা সাধারণত সেটা করি। তো ঠিক একইভাবে আমরা হচ্ছে গিয়ে যখন ইয়াতে আসি,
পার্সোনাল মানে আমি যদি একটা বিগার সিনারিও চিন্তা করি, ওভারঅল ইকোনমি ওয়াইজ যদি চিন্তা করি, সেখানেও কিন্তু আমাদের এই বিষয়টা থাকে যে আমাদের কিন্তু চয়েস মেক করতে হয় যে আমরা আসলে কোন সিচুয়েশনে যাব। অর্থাৎ আমি কি হচ্ছে গিয়ে আমি রিজার্ভে বেশি যাব, না আমি ইনফ্লেশন রেট কমুক বা বাড়ুক সেটাতে আমার হেডেক নেই, কিন্তু আমি ওভারঅল আমি ইনফ্লেশন রেটটাকে কন্ট্রোল করতে চাচ্ছি রিজার্ভটা না রেখে। এরকম সিচুয়েশন, মানে এরকম অনেক, মানে আমাদের বেশ কিছু চয়েস মেকিং এর বিষয় থাকে। সো চয়েস মেকিং এর বিষয়গুলোতে আমরা আসলে কি করব, এগুলো হচ্ছে আমাদের জন্য বেশ বড় এক ধরনের হেডেক। তো এই সময় গভর্নমেন্টকে আসলে চুজ করতে হয় যে সে আসলে কি চায়, যে সে কি আসলেই চায় যে রিজার্ভটা অনেক বেশি থাকুক, বাট হচ্ছে টাকার রিজার্ভ, আমি রিজার্ভের কথা বলতে এটা বোঝাচ্ছি, রিজার্ভটা অনেক বেশি থাকুক কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে ইনফ্লেশন রেটটা কম হোক, এরকম চায়, নাকি হচ্ছে গিয়ে আপনার রিজার্ভ যা ছিল তাই থাকবে, বাট হচ্ছে গিয়ে মানে রিজার্ভ কমিয়ে ফেলবো কিন্তু তার ফলে হচ্ছে গিয়ে আমার জনগণ ভালো থাকবে, লাইক প্রাইস রেটটা বেশ ফল করবে, এরকম চায়। তো এরকম বিষয়গুলো আমরা আসলে এখানে চিন্তা করি। তো গভর্নমেন্টের ক্ষেত্রে আসলে ট্রেড অফ করার বিষয় থাকে, গভর্নমেন্টও ট্রেড অফ করে, এবং গভর্নমেন্ট যখন ট্রেড অফ করে এখানে হচ্ছে বিগার সিনিয়রিটি গভর্নমেন্টকে ট্রেড অফ করতে হতো। এটাই বলতে চাচ্ছি যে মনিটারি পলিসি যদি আমরা যাইও, এখানেও আমরা খুঁজে পাবো যে গভর্নমেন্টকেও কিন্তু একটা বিগার সিনারিওতে ট্রেড অফ করতে হচ্ছে, এটা কিন্তু আসবে। সো এখন আসি যে আসলে মনিটারি পলিসির বেসটা কোথায়, বা আসলে কোথা থেকে পলিসিটা আমাদের সামনে আসলো। সো আমরা যদি মনিটারি পলিসির ব্যাকগ্রাউন্ডটা চেক করতে যাই, আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি this theory is given by John Maynard Keynes. আমরা জানি যে 1930s there is a great depression in USA. So in that time actually US's economy follows mercantilist theory, বা মার্কেন্টালিস্ট না বলে তাদেরকে মার্কেন্টালিস্ট বলতো। তো মার্কেন্টালিস্ট থিওরিটা এরকম ছিল যে তারা চিন্তা করতেন, মানে বিগার সিনারিওতে তারা চিন্তা করতেন যে মার্কেটে নিজের একটা ক্ষমতা আছে, এটার নাম হচ্ছে গিয়ে আমরা বলি ইনভিজিবল হ্যান্ড। সো ইনভিজিবল হ্যান্ড, এই ক্ষমতাটার কারণে মার্কেট যে কোনো সিচুয়েশনে নিজে নিজেই মানে সেটাতে সলিউশনে পৌঁছাতে পারে, এক্ষেত্রে বাইরে থেকে কোনো প্রকার কোনো ইনসেন্টিভের প্রয়োজন হয় না। এই সিচুয়েশনটাকে মানে এটা হচ্ছে মার্কেন্টালিস্টরা বিলিভ করতো। সো মার্কেন্টালিস্ট বা মনিটরিস্টরা তারা এটা বিলিভ করতো। তো মনিটরিস্ট বা মার্কেন্টালিস্টদের যে বিলিফটা, এটা এরকম ছিল যে সাপোজ এখন যদি দেশে ইনফ্লেশন রেট খুব অত্যাধিক বেড়ে যায়, যেটা আমি কন্ট্রোল করতে পারছি না, কন্ট্রোলের বাহিরে, এই কেসেও হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্টই এমন কিছু করবে, মানে গভর্নমেন্টের এমন কিছু করতে হবে না যে যাতে হচ্ছে মার্কেটটা আগের সিচুয়েশনে ব্যাক করে আসে। এই ক্ষেত্রে যেটা হবে যে এই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে যে মার্কেট এমন একটা কিছু করবে যে কারণে মানে মার্কেটে এমন একটা কোনো মেকানিজম আছে যে কারণে অটোমেটিক্যালি আমার মার্কেটটা সেই পজিশনে ব্যাক করে আসবে। এই ধরনের ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে লাইক আমি ধরে ধরে নিলাম যে প্রাইস লেভেল অনেক বেড়ে গেছে, প্রাইস লেভেল বেড়ে গেলে আমরা কি করব, প্রাইস লেভেল বেড়ে গেলে আমরা কম কিনবো, অ্যাজ এ নর্মাল কনজিউমার আমরা কম কিনবো, কম কিনলে হচ্ছে গিয়ে তখন দেখা যাবে যে যারা সাপ্লাই করতে চাচ্ছে তাদের সাপ্লাই কমে যাবে, মানে তারা সেল করতে পারে, তখন তারা সাপ্লাইও কম দেবে, তাহলে তারা যদি সাপ্লাই কম দেয় তাহলে হচ্ছে গিয়ে তাদের প্রোডাকশন কম করতে হবে, প্রোডাকশন কম করতে হলে এমপ্লয়মেন্ট কম করতে হবে, এমপ্লয়মেন্ট কম করতে হলে মানুষের হাতে টাকা কম থাকবে, তখন তারা অটোমেটিক্যালি জিনিসপত্র কম করতে, এইভাবে বিষয়টা অনেকটা তারা চিন্তা করতো। তো এটার মনিটরিস্টদের আপনার এই যে আমি যে থিওরিটা বলছি যে মানে মার্কেট নিজে নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে, বা মার্কেট নিজেই হচ্ছে গিয়ে সবকিছু কন্ট্রোলে থাকতে পারে, এই থিওরিটার বেসিকটাই ছিল হচ্ছে গিয়ে আপনার আমি ভুলে গেলাম, সেইস ল, সরি, সেইস ল বলে একটা ল আছে। এই লটা হচ্ছে গিয়ে ওদের এই এই মানে এই ধরনের নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সদের যে এই যে আমি যে থিওরিটা মানে যে একটা স্ট্রিম বললাম এটাকে, এটা মেইন জিনিসটাই সেইস ল ছিল, এবং সেইস ল এরকমই জিনিস অ্যাপ্রিশিয়েট করছে যে মার্কেট ক্যান
ডু এনিথিং আর মানে মার্কেট ক্যান ওয়ার্ক ইটসেলফ, এরকম একটা বিষয় চলে আসতো যে মার্কেট নিজে নিজেই কাজ করতে পারে, সবকিছু রিলেট করতে পারে। পরবর্তীতে যেটা হলো যে মার্কেট যদি নিজেই আসলে সবকিছু সলভ করে ফেলতে পারে তাহলে আসলে গ্রেট ডিপ্রেশনটা আসতো না ইউএস ইকোনমিতে। 1930s আমরা যে ডিপ্রেশনটা জানি, যে ক্ষেত্রে যেখানে ইউএস এর ইকোনমি এমন ভাবে কলাপস করছিল যে ধারণা করা হয়েছে যে কোনোভাবে এটা কাম ব্যাক করতে পারবে না, এরকম একটা বিষয় ছিল। তো এটা হতো না। পরবর্তীতে হচ্ছে গিয়ে আপনার আহ তাহলে তো থিওরিটা কাজ করতো, কিন্তু কোনোভাবে থিওরিটা যখন কাজ করছিল না, দেখা গেল যে মার্কেট কোনোভাবে নিজে নিজে ওভারকাম করতে পারছে না, প্রাইস লেভেল প্রচন্ড বেড়ে যাচ্ছে, ফার্মাররা তাদের প্রোডাক্টের প্রাইস পাচ্ছে না কিন্তু প্রাইস লেভেল প্রচন্ড বেড়ে যাচ্ছে, এবং হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়ছে, এরকম একটা সিচুয়েশন দেখা দিল। তখনই হচ্ছে গিয়ে জন মেইনার্ড কেইনস, উনি মেইনলি ব্রোকার ছিলেন, মানে উনি শেয়ার বাজারে ইনভেস্ট করতেন এবং মোস্ট প্রবাবলি উনি একজন লয়ার ছিলেন আমি যদি ভুল না বলি। উনি আসলে তখন একটা থিওরি দিলেন, ওনার থিওরিটা অনেকটা এরকম ছিল যে উনি বললেন যে গভর্নমেন্ট ইনসেনটিভ ক্যান ইমপ্রুভ মার্কেট আউটকাম, এরকম টাইপস এর কিছু কথা বলেন। উনি একটা বই লিখলেন, সে বইটা হচ্ছে, আমি আপনার বইয়ের নাম ভুলে গিয়েছি, আহ মানে ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রেট অ্যান্ড এরকম তিনটা টপিকের উপর বেসিস করে উনি একটা বই লেখেন, ইকোনমিক গ্রোথ মোস্ট প্রবাবলি। আই এম সরি, আমি বইটা না, এটা আমার উচিত হয় নাই। সো উনি হচ্ছেন গিয়ে মেইনলি এখানে দেখালেন যে যদি গভর্নমেন্ট ইনসেনটিভ অর্থাৎ গভর্নমেন্ট কোনো কারণে মার্কেটে ইনফ্লুয়েন্স ফেলে, ওভারঅল ইকোনমিতে ইনফ্লুয়েন্স ফেলার চেষ্টা করে, তাহলেই আমরা চাইলে ওই ইকোনমিটাকে খুব স্মুথ, মানে একটা এই যে একটা রিসেশনে পড়ে গেছে, মানে একটা গর্তে পড়ে গেছে, সেখান থেকে চাইলেই আমরা সেটাকে বের করে নিয়ে আসতে পারি, এরকম একটা সিনারিয়েট কিন্তু গভর্নমেন্ট চাইলেই করতে পারে। তো এটাই হচ্ছে গিয়ে ওনার থিওরিটার মেইন কথা ছিল। পরবর্তীতে এটা ওনার থিওরিটা মেইন কথা ছিল, এবং এটাকে আমরা যেটাকে বলি যে মনিটারি পলিসিটাকে যদি আমরা বলা হয় যে এটা কিন্তু যেমন আমাদের ব্যাংকের যে ক্রেডিট, যেটা অর্থাৎ ব্যাংকের রিজার্ভ কেমন থাকবে সেটা নিয়েও যেমন একটা ফোরকাস্ট আমরা এই থিওরি দিয়ে করতে পারি, ইন্টারেস্ট রেট কত হতে পারে বা ইন্টারেস্ট রেটটাকে কেমন কন্ট্রোলে রাখবো এটা দিয়েও কিন্তু আমরা এখানে কথা বলতে পারি। এবং ইটস এ প্রোঅ্যাক্টিভ থিওরি, অর্থাৎ প্রোঅ্যাক্টিভ ইকোনমিক থিওরি, হুইচ মিনস প্রোঅ্যাক্টিভ বলতে বোঝায় হচ্ছে গিয়ে, রিঅ্যাক্টিভ মানে হচ্ছে আপনি একটা কাজ করলেন সেই ওয়াইজ আপনি আমার একটা রিঅ্যাকশন থাকবে, দ্যাটস কল রিঅ্যাক্টিভ। আর প্রোঅ্যাক্টিভ হচ্ছে কি নিজে নিজেই কাজ করে, এরকম বোঝাতে আমরা প্রোঅ্যাক্টিভ কথাটা ইউজ করি। সো দিস ইজ এ প্রোঅ্যাক্টিভ থিওরি। সো এখন আমি একটু সবাইকে সময় দিব। আমি হচ্ছে আমরা মনিটারি থিওরি আসলে দুই ধরনের পাবো, একটা হচ্ছে স্টিমুলেটিভ মনিটারি পলিসি, আর একটা পাবো হচ্ছে গিয়ে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি। সো আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, খাতা কলম নিয়ে বসেন এবং আচ্ছা আগে হচ্ছে গিয়ে এই স্টিমুলেটিভ মনিটারি পলিসি যেটা ড্র করা হয়েছে এখানে, এটা একটু ড্র করেন। অবশ্যই এটা এখন ড্র করতে হবে। ফেলেছেন? তো দুটোই ড্র করতে বলেছি, তাতে হচ্ছে ইজি হবে। সবাইকে ড্র করেছেন? একটু বাকি আছে ম্যাম। জি ম্যাম। জি একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আর একটু টাইম দিই, ড্র করেন। স্টিমুলেটিভটাও করেন, রেস্ট্রিকটিভটাও করেন। এইটাই মেইনলি পুরো জিনিসটা এখানেই আসলে এক্সপ্লেন করা হয়েছে, এটুকু বুঝতে পারলেই আমাদের বাকি অংশগুলো আসলে হয়ে যাবে।
ওকে, সো চলে যাই। তো আমরা যে মনিটারি পলিসিটা বলছি, এখন পর্যন্ত আমরা যতটুকু আইডিয়া নিলাম যে থিওরিটা ডেভেলপ করছেন হচ্ছে কেইনস, তিনি দিলেন, এবং হচ্ছে গিয়ে ওনার থিওরির মেইন কথাটাই এরকম ছিল যে সেখানে গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট রিজার্ভের একটা বিষয় চলে আসে, যে গভর্নমেন্ট কত টাকা রিজার্ভ করছে, এরকম একটা পলিসি, এবং সেটা দিয়ে আমরা সরাসরি ইন্টারেস্ট রেটটাকে ইম্প্যাক্ট ফেলতে পারি, এবং সাথে সাথে হচ্ছে গিয়ে আমার যেটাকে বলছে যে ইনফ্লেশন রেট, যেটা সেটারও কিন্তু একটা ইম্প্যাক্ট আমার এখানে পড়বে। এখন দেখি আসলে থিওরিটা কিভাবে পলিসিটা কিভাবে কাজ করে। সরি, থিওরি আর পলিসি আমি বারবার হচ্ছে আলাদা করে মানে একসাথে নিয়ে আসি। আচ্ছা, তো প্রথমে এখানে আমরা যেটা দেখছি যে আমাকে এখানে ফেডারেল রিজার্ভ ব্যাংকের কথা বলেছে। আমি কয়েকটা টার্ম আপনাদের আগে একটু বুঝাই নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে ফেডারেল রিজার্ভ ব্যাংক, ফেডারেল এফইডি, এটা বলতে আমরা এখানে ইউএস এর ইকোনমি নিয়ে যেহেতু আলোচনা করছি, তাই আমি হচ্ছে ফেড লিখেছি। তো এখানে হচ্ছে যে ফেডারেল রিজার্ভ ব্যাংক বলতে আমাদের যে কোনো একটা ইকোনমিতে সেন্ট্রাল ব্যাংকটাকে বোঝাচ্ছে, যার কাজ কিনা হচ্ছে গিয়ে অন্য ব্যাংকের অ্যাক্ট এজ এ ব্যাংকার অফ ব্যাংকার্স। হ্যাঁ, সো আমি হচ্ছে গিয়ে অন্য ব্যাংকের ব্যাংকার হিসেবে এখানে কাজ করবো। ওই নর্মাল ব্যাংকের মতো ডিপোজিট কালেকশন বা হচ্ছে গিয়ে আপনার লোন দেওয়া, এই ধরনের কাজ কিন্তু এই ব্যাংকগুলো করে থাকে না। এরা আসলে কাজ করে হচ্ছে কি অন্য ব্যাংকগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা হিসেবে তারা কাজ করে, এবং তারা গভর্নমেন্টে যে ফাইন্যান্সিয়াল যে সেক্টর গুলো আছে এটাও কিন্তু সরি, এটাও কিন্তু মনিটরিং করে। সো মেইনলি ফেডারেল ব্যাংকই বলি বা বাংলাদেশের জন্য যেমন এটা বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ যে কোনো সেন্ট্রাল ব্যাংকের কথাই যদি বলি, এদের কাজ হচ্ছে গিয়ে মেইনলি ওভারঅল ইকোনমিটাতে অন্যান্য ব্যাংক কিভাবে কাজ করবে, রিজার্ভ কত থাকবে, এইসব ব্যাপারে ডিসিশন নেয়, এবং গভর্নমেন্টের যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে তাদের অ্যাক্টিভিটিসটা কি, গভর্নমেন্টের যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে তার অ্যাক্টিভিটিসটা কি হবে, অর্থাৎ তার অ্যাক্টিভিটিস বলতে বোঝাচ্ছি যে মানে এই ব্যাংকের মানে গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসটা কি হবে, এগুলা নীতি নির্ধারণ করা বা সাজেশন দেওয়ার কাছে কিন্তু ফেডারেল ব্যাংক কাজ করে। তো গভর্নমেন্ট এখন স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যেতে যাচ্ছে। তো স্টিমুলেটিভ মানে হচ্ছে একটা স্টিমুলেশন আনবো যেখানে আমার ইকোনমিটা বড় হবে, এক্সপান্ড হবে, এরকম একটা সিস্টেমে আমরা আসতে চাচ্ছি। সো স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যখন গভর্নমেন্ট আসতে চায়, এখানে গভর্নমেন্ট তার যে ট্রেজারি বন্ড গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ইনভেস্টরদের কাছ থেকে পারচেস করে নেয়। আচ্ছা, এখন আসি যে ট্রেজারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ড বলতে কি বোঝাচ্ছে। বন্ড আমরা বলতে যেটা বুঝি যে বন্ড বা সিকিউরিটি, এগুলা হচ্ছে গিয়ে আমরা শেয়ার মার্কেট বা সিকিউরিটি মার্কেট থেকে এগুলাকে পারচেস করতে পারি। বন্ড হচ্ছে এমন একটা, মানে এটা ইটস কাইন্ড অফ পেপার, বাট এরকম যে এই পেপারটা যখন আপনার কাছে থাকবে, এটা আপনার কাছে একটা নিশ্চয়তা থাকে যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে যখন এই বন্ডটা হচ্ছে কি ম্যাচিউর হবে, আপনি একটা হাই রেট অফ ইন্টারেস্ট সহ প্রিন্সিপালটা ব্যাক পাবেন। দ্যাটস কল সিকিউরিটি। সে ফর এক্সাম্পল, আমরা যে গভর্নমেন্ট সেভিংস সার্টিফিকেট কিনি, সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র যেগুলো কিনি, এগুলোকে আমরা সেভিংস সার্টিফিকেট, এই যে সিকিউরিটি বলতে পারি, যে এইটা আমরা গভর্নমেন্টকে, আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে একটা সিকিউরিটি কিনছি, এবং গভর্নমেন্ট কিন্তু আমাকে একটা মেক শিওর করছে যে এটার এগেনস্টে আমি গভর্নমেন্ট কিন্তু এটা আমাকে মেক শিওর করছে যে এটার এগেনস্টে আমি হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাবো, এবং একটা হাই রেট অফ ইন্টারেস্ট আমাকে কিন্তু গভর্নমেন্ট পে করবে। আপনি বলতে পারেন এটা তো গভর্নমেন্ট হলে এটা কি কমার্শিয়াল ব্যাংকের সিকিউরিটি থাকে? ইয়েস, কমার্শিয়াল সিকিউরিটিজও থাকে। যেমন কমার্শিয়াল ব্যাংকে আমরা বিভিন্ন এফডিআর করি, যেখানে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে গিয়ে ওখানে আমরা সেভ করি, এবং সেই ফিক্সড অ্যামাউন্ট থেকে হচ্ছে গিয়ে আমরা আপনার সেই ফিক্সড অ্যামাউন্ট থেকে আমরা হচ্ছে গিয়ে 2 বছর, 3 বছর বা 5 বছর পর একটা নির্দিষ্ট টাকা পাবো। এই যে এটা করেছে, এটা কিন্তু আমরা কমার্শিয়াল ব্যাংকের সিকিউরিটি হতে পারে। এছাড়া আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম কিনে থাকি, এগুলো আমরা সিকিউরিটিজ বলতে পারি। তো গভর্নমেন্ট অনেক সময় দেখা যায় যে লার্জ অ্যামাউন্টের সিকিউরিটিজ আমাদের কাছে সেল করে বা আমাদের কাছ থেকে আবার ব্যাক করে নেয়। আচ্ছা, এখানে ইনভেস্টর বলতে বোঝাচ্ছে হচ্ছে কি ইনভেস্টর আমি আপনি আমাদের মতো ইন্ডিভিজুয়ালও হতে পারে, ইট কুড বি কমার্শিয়াল ব্যাংক, ইট কুড বি এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অর নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, whatever who save the money, they are the saver and they go for the investment purposes, এরকম একটা বিষয় এখানে চলে আসে। সো
এখন আসি যে যদি আমি বেশি বেশি সেভিংস সার্টিফিকেট কিনি, আমি এজ এ ইন্ডিভিজুয়াল একটু চিন্তা করে নিই, আমি যদি বেশি বেশি সেভিংস সার্টিফিকেট পারচেজ করি, হোয়াট উইল হ্যাপেন টু মি? আমি যখন বেশি বেশি সেভিংস সার্টিফিকেট পারচেজ করি, হুইচ মিনস আমার হাতে কিন্তু লিকুইড অ্যাসেটটা কমে যাবে, যে আমার হাতে টাকা আছে কিনা। আমি যখন দিন শেষে দেখবো যে আমার হাতে কত টাকা আছে। এখন আমি যদি সিকিউরিটিতে ইনভেস্ট করে রাখি, তাহলে কিন্তু দেখা যাবে যে দিন শেষে আমার হাতে কিন্তু টাকা নাই, মানে আমার হাতে যে আমি যে সেভিং সার্টিফিকেটের কথা বলছি, এটা কিন্তু আমি সেভিং সার্টিফিকেট কেনার জন্য আমার যেটা হবে যে আমি দেখতে পাবো যে দিন শেষে আমার হাতে কিন্তু তেমন কোনো টাকা থাকবে না, এরকম একটা বিষয় আমার মধ্যে কাজ করবে। আমার আমার হাত দেখা যাবে যে আমার যে লিকুইড অ্যাসেট যেটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে, এরকম একটা বিষয় আমাদের এখানে কিন্তু কাজ করবে। এখন গভর্নমেন্ট চাইলো যে মার্কেটে মানে আমার যেটা হচ্ছে গিয়ে মানি যেটা, সেটার পরিমাণ বাড়াবে, মানি সাপ্লাই পরিমাণ বাড়াবে। সো গভর্নমেন্ট যখন মানি সাপ্লাই পরিমাণ বাড়াইতে চাইলো, গভর্নমেন্ট কি করলো, মানি সাপ্লাই বা এমএস আমি এখানে লিখছি, এমএস টা দিয়ে আসলে আমি এখানে হচ্ছে কি মানি সাপ্লাই বুঝাচ্ছি। সো গভর্নমেন্ট এখানে মানি সাপ্লাই বাড়াইতে চাইলো। তো গভর্নমেন্ট যখন মানি সাপ্লাই বাড়াতে চাইলো, গভর্নমেন্ট কি করলো যে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে মানি সাপ্লাই বাড়াতে চাইলে, এই জন্য গভর্নমেন্ট কি করলো যে গভর্নমেন্টে যে এই যে ট্রেজারি বন্ড গুলো যে বিভিন্ন সেক্টরে তার কাছে বিভিন্ন সেক্টরে তার সেক্টরের কাছে সে সেল করে রেখেছিল, সেগুলোকে সে ব্যাক করে নিল। আচ্ছা, ট্রেজারি বন্ড কিরকম হতে পারে? গভর্নমেন্ট অনেক সময় আমাদের কাছে এসব ট্রেজারি বন্ড গুলো আসে না, কারণ গভর্নমেন্ট খুব মানে হাই অ্যামাউন্টের এই ট্রেজারি বন্ড গুলো হচ্ছে গিয়ে আপনার মার্কেটে ছাড়ে। যেমন গভর্নমেন্ট হচ্ছে কমার্শিয়াল ব্যাংক গুলোকে বললো যে, সাপোজ গভর্নমেন্ট বললো যে আমি 2000 কোটি টাকার একটা ট্রেজারি বন্ড সেল করতে চাই। এখন এটা 3 মাসের জন্য গভর্নমেন্ট, কারণ ধরেন সাপোজ গভর্নমেন্টের এখন হচ্ছে কি আর্জেন্ট 2000 কোটি টাকা দরকার, তো গভর্নমেন্ট তার 2000 কোটি টাকা আমার আপনার কাছ থেকে নিতে পারে না, গভর্নমেন্ট এইভাবে নেবে। তো গভর্নমেন্ট কি করলো, সেন্ট্রাল ব্যাংকে বললো, সেন্ট্রাল ব্যাংক যে কমার্শিয়াল ব্যাংক গুলোকে বললো যে আর্জেন্ট আমরা হচ্ছে 2000 কোটি টাকার একটা ট্রেজারি বন্ড সেল করব। এটার জন্য যদি এটা যে পারচেজ করবে, এটার সুবিধাটা হচ্ছে কি ইন্টারেস্ট রেট খুব হাই। 2000 কোটি টাকা যদি এই ট্রেজারি বন্ডটা কিনে, তাহলে হচ্ছে গিয়ে জাস্ট 3 মাস পরেই আপনারা এখানে পাবেন হচ্ছে কি 2200 কোটি টাকা। তো চিন্তা করেন 2000 কোটি টাকা ইনভেস্ট করে 2 মাসে হচ্ছে গিয়ে 200 কোটি টাকা অতিরিক্ত পায়, ইটস এ হিউজ অ্যামাউন্ট। তখন কিন্তু দেখা যাবে যে কমার্শিয়াল ব্যাংক গুলো কিন্তু এই ব্যাপারে ইন্টারেস্টেড হবে যে ঠিক আছে, তাহলে আমি ট্রেজারি বন্ডটা পারচেজ করি। তো গভর্নমেন্ট এইভাবে দেন ট্রেজারি বন্ড এরকম অনেকগুলো কমার্শিয়াল ব্যাংকের কাছে বা সিঙ্গেল ইনভেস্টর যাদের অনেক বেশি ইনভেস্টমেন্ট আছে তাদের কাছে দিয়ে রেখেছে। এখন গভর্নমেন্ট চিন্তা করলো যে মানি সাপ্লাইটা বাড়াবো, মানি সাপ্লাইটা বাড়ানোর জন্য গভর্নমেন্ট আমার আপনার বা ওই কমার্শিয়াল ব্যাংক গুলোর কাছ থেকে ট্রেজারি বন্ড গুলো নিয়ে নিল। ট্রেজারি বন্ড গুলো নিলে কি হবে? As a US government, Federal Bank will give back the dollar. সো এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে ডলার পোর্শনটা একটা অ্যারো দিয়ে আমাকে দেখা যায় ইনভেস্টরদের কাছে ডলারটা সে দিয়ে দিল, এবং ইনভেস্টর কাছ থেকে উনি যেটা করলো যে ট্রেজারি বন্ড সিকিউরিটিজ গুলো পারচেজ করে নিল। সো ইনভেস্টরদের কাছ থেকে যদি ডলার দিয়ে দেয়, তাহলে কি হবে? অবশ্যই মার্কেটে মানি সাপ্লাইটা বাড়ছে, মানে আমার হাতে এখন টাকা চলে আসলো, আমার যে লিকুইড যে টাকা, অবশ্যই সেখানে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও আছে, এবং প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে আমি যে এই যে ট্রেজারি বন্ডটা এত রিস্ক নিয়ে আমরা পারচেজ করলাম, অবশ্যই আপনি এখানে রিস্ক টেকার, আপনি রিস্ক টেকার হওয়ার কারণে আপনি এরকম হাই রেট অফ ইন্টারেস্টও পাচ্ছেন। সো এই যে রিস্ক নিয়ে যে আমি যে ট্রেজারি বন্ডটা পারচেজ করলাম, সেটাও কিন্তু আমার ইন্টারেস্ট সহ আমার কাছে ব্যাক করে আসলো। সো হোয়াট হ্যাপেন দেন? এখন আসি, আমার কাছে 2000 কোটি টাকা চলে আসলো, আমি ইনভেস্ট করেছিলাম, সেখান থেকে আমি ব্যাক পেলাম 2200 কোটি টাকা। এখন এই টাকাকে আমি বাসায় রেখে দিব? আমি টাকাটা কি করব? রিইনভেস্ট করব। রিইনভেস্ট তো করবোই, এবং টাকাটা নিশ্চয় আমার হাতে রাখবো না, আমি নিশ্চয় আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টে রাখবো, ঠিক কিনা? জি ম্যাম। মানে হাতে তো রাখার আমি প্রশ্ন জানি, মানে এত বড় একটা অ্যামাউন্ট আমরা কিন্তু বড় অ্যামাউন্ট কখনোই হাতে রাখি না। সো আমরা কিন্তু এটাকে ব্যাংকে রাখার কথা চিন্তা করব। সো ব্যাংকে রাখা মিন্স হচ্ছে আমি ব্যাংক কোন একটা আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি সেরকম একটা কমার্শিয়াল ব্যাংক কিন্তু ফান্ড ক্রিয়েট করব। তো কমার্শিয়াল ব্যাংকে যখন এই ফান্ড ক্রিয়েট করছি, সো কমার্শিয়াল ব্যাংকের ফান্ডটাকে ইনক্রিজ করবে। সো কমার্শিয়াল ফান্ড ব্যাংকের ফান্ড ইনক্রিজ করা মিন্স হচ্ছে গিয়ে, এখন এসে একটা কমার্শিয়াল ব্যাংকের কথা চিন্তা করি। এখন কমার্শিয়াল ব্যাংক
তার যা লিকুইড মানে মানে একটা ক্যাশ তো তাদের হাতে থাকে এবং তাদের মেইন বিজনেসটাই হচ্ছে আমাদের যে ক্যাশ তার হাতে থাকে সেই ক্যাশটাকে আপনার যারা হচ্ছে ডিপোজিটরদের যে ক্যাশটা হাতে থাকে সেই ক্যাশটাকে আবার হচ্ছে গিয়ে লেন্ডারদের কাছে দেওয়া, সরি বড়োয়ারদের কাছে দেওয়া, এবং সেখান থেকে যে ইন্টারেস্ট রেট এন্ড আদার্স এইভাবে হচ্ছে গিয়ে তারা সাধারণত আপনার ইয়েটা করতে থাকে, মানে প্রফিট যেটাকে বলা যায়, যে প্রফিটটা থেকে তারা আসলে তাদের বিজনেসটা করতে থাকে। এটাই হচ্ছে তাদের মেইন টার্গেট হয়ে এখানে দাঁড়ায়। তো এটাই হচ্ছে তাদের মেইন টার্গেট হয়ে দাঁড়ায়, এটুকুই হচ্ছে তাদের কাজ। এখন যদি আমার হাতে এরকম 2000 কোটি টাকা চলে আসলো, তাহলে যেটা হবে যে আমার যে ইনভেস্টর যারা আছেন তাদের কাছে হচ্ছে গিয়ে আমি ইনভেস্টররা আমার কাছে টাকা চলে আসলো এবং আমি যেটা করলাম যে আমার এই টাকাটা আমি নিয়ে কমার্শিয়াল ব্যাংকে জমা দিলাম। এখন কমার্শিয়াল ব্যাংক দেখলো যে তার হাতে প্রচুর আইডল মানি চলে আসছে। যখনই আমি এই যে 2200 কোটি টাকা একটা কমার্শিয়াল ব্যাংকে রেখে দিলাম, কমার্শিয়াল ব্যাংক দেখলো তার কাছে প্রচুর আইডল মানি চলে আসছে, মানে যে টাকাটা সে কিনা মানে এখন তাকে ইউজ করতে, আদারওয়াইজ তো সে আসলে প্রফিট মেক করতে পারবে। সো এরকম একটা আইডল মানি তার কাছে চলে আসছে। এখন যখন তার কাছে এরকম একটা আইডল মানি চলে আসলো, এখন এই টাকাটা তো কোনোভাবে মানে সে যত ফেলে রাখবে, কমার্শিয়াল ব্যাংকের কথা চিন্তা, কমার্শিয়াল ব্যাংকেও আমাকে একটা না একটা ইন্টারেস্ট রেট তো পে করতে হবে। এমন তো না যে আমি কমার্শিয়াল ব্যাংকে টাকাটা রাখছি একেবারে ফ্রি, কোনো না কোনো পারপাসে কিন্তু তাকে আমাকে আমার এই টাকা যেটা আমি কমার্শিয়াল ব্যাংকে রাখছি সেটা কমার্শিয়াল ব্যাংকে রাখলাম, সেখানে কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট হলেও আমাকে কিন্তু তাকে একটা ইন্টারেস্ট রেট পে করতে হবে। তাহলে কমার্শিয়াল ব্যাংক দেখলো যে আমি এতগুলো টাকা রাখলাম, রাখার কারণে কমার্শিয়াল ব্যাংকের লিকুইডিটি যেমন বেড়ে গেল, তেমনি হচ্ছে কি কমার্শিয়াল ব্যাংক বুঝতে পারলো যে আমাকে তো অ্যাটলিস্ট কিছু ইন্টারেস্ট ব্যাকও করতে হবে, যেটা আমি এতগুলো টাকা ডিপোজিট করেছি। তখন কমার্শিয়াল ব্যাংক কি করতে হবে? কমার্শিয়াল ব্যাংক চিন্তা করতে হবে তাহলে এই যে এতগুলো টাকা পেলাম, এই টাকাটা দিয়ে যদি আমি ব্যবসা করতে পারি, আমি নতুন করে যদি ইনভেস্টমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমার প্রফিট, যে আর কিন্তু আমার আর হচ্ছে গিয়ে কোনো মানে লস হচ্ছে না। তখন এই ক্ষেত্রে আসলে কমার্শিয়াল ব্যাংক যেটা করে, এখন আরেকটু আসি, কমার্শিয়াল ব্যাংকে তাহলে বিজনেস করতে হবে, বিষয়টা এরকম দাঁড়ালো। তাহলে কমার্শিয়াল ব্যাংকে যদি বিজনেস করতে হয়, তাহলে কমার্শিয়াল ব্যাংক আসলে করবে কি? এখন কমার্শিয়াল ব্যাংক যদি এমন করে যে আপনার কমার্শিয়াল ব্যাংক যদি এমন করে যে আপনার হচ্ছে কি ইন্টারেস্ট রেটটা অনেক বেশি। এখন ধরেন আমি 1 লাখ টাকা লোন নিব, আমি না, সাইফ ধরেন 1 লাখ টাকা লোন নিবে। এখন উনি দেখতে পেলেন যে কমার্শিয়াল ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে মাত্র 1%। তাহলে 1% যদি ইন্টারেস্ট রেট হয়, 1 লাখ টাকা লোন না মানে হচ্ছে 1 লাখ টাকায় উনাকে ইন্টারেস্ট দিতে হবে 1000 টাকা। তাহলে কি 1 লাখ টাকা লোন নিয়ে 1000 টাকা ইন্টারেস্ট, এটা কিন্তু খুব বেশি কি গায়ে লাগে? বা আপনি যদি আরেকটু ব্রডার সেন্সে যান, আপনি ধরেন 1 কোটি টাকা লোন নিলেন, 1 কোটি টাকা লোন নিলে আপনাকে 1 কোটি টাকা লোন নিয়েছেন, যেটা দিয়ে কত বড় একটা ইনভেস্টমেন্ট করা যায়, কিন্তু সেখানে 1% ইন্টারেস্ট রেট হিসেবে আপনাকে অনলি 1 লাখ টাকা হচ্ছে গিয়ে লোন, মানে 1 লাখ টাকা হচ্ছে ইন্টারেস্ট পে করতে হবে, হুইচ ইজ ভেরি স্মলার অ্যামাউন্ট না। সো এটা যদি হয় তো তখন হচ্ছে গিয়ে, আচ্ছা ওয়েট এ মিনিট, আমার কাছে বারবার একটা ফোন আসছে, একটু রিসিভ করে নি, সরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। 1 লাখ টাকা, এই যে আমি বললাম যে 1 crore টাকা আমি লোন নিচ্ছি এবং আমার ইন্টারেস্ট রেটটা হচ্ছে 1%। সো 1 কোটি টাকা লোন নিলাম, সেখানে ইন্টারেস্ট রেট নিলাম হচ্ছে 1%। 1% ইন্টারেস্ট রেটে আমি হচ্ছে 1% ইন্টারেস্ট রেট নিলাম। তো তাহলে মাত্র আমাকে সেখানে 1 কোটি টাকা লোনে মানে আমি সেখানে 1 লাখ টাকার মতো ইন্টারেস্ট পে করছি। তো 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে সেখানে অবশ্যই আমি যে আমার যে গেইন আসবে, সেখানে আমার 1 লাখের উপরে থাকার কথা। তো 1 লাখ টাকার উপরে আমি পাচ্ছি, মানে মানে 1% ইন্টারেস্ট রেট আসলে ভেরি পুয়ার অ্যামাউন্ট, আমি এটাই বোঝাতে চাচ্ছি। তো এটা তখন কিন্তু আমরা দেখা যাবে যে লোন নিতে কিন্তু ইন্টারেস্টেড হব। সো সেম থিং, আমি যখন হচ্ছে গিয়ে আমার ব্যাংক যখন দেখবে, কমার্শিয়াল ব্যাংকগুলো দেখবে, বা কমার্শিয়াল ব্যাংকগুলো যখন দেখবে যে their fund has increased or their liquid asset has increased or it has a lots of amount as idle cash, so what they will do here,
they will think about reinvest it. So কমার্শিয়াল ব্যাংক তখন যেটা করবে যে তাদের যে ইন্টারেস্ট রেটটা আছে সেটাকে অবশ্যই কমাই দিবে। এই যদি ধরেন সাপোজ ইন্টারেস্ট রেট এখন যেমন মোর দেন 10% কিন্তু বাংলাদেশে ইন্টারেস্ট রেট, যদি কমার্শিয়াল ব্যাংক গুলোর এরকম লিকুইড অ্যাসেট বেড়ে যায়, এই 10% ইন্টারেস্ট রেট কিন্তু কখনোই কমার্শিয়াল ব্যাংক ধরে রাখবে না, বরঞ্চ এটাকে কমিয়ে আপনার এটা 1% বা এরকম একটা পার্সেন্টেজে আনার কথা চিন্তা করবে। 1% আমি বলছি না, আমি জাস্ট এমন একটা পার্সেন্ট বলছি যে পার্সেন্টে তারা হচ্ছে গিয়ে তারা মানে আমরা প্রচুর পরিমাণে টাকা মানে লোন করব সেসব ব্যাংক থেকে, এইরকম একটা পার্সেন্টেজ তারা কিন্তু আসলে ফলো করার ওখানে চেষ্টা করবে। সো তাহলে আবার একটু বুঝি, ফেডারেল ব্যাংক সরি গভর্নমেন্ট ওয়ান্টস টু গো ফর দ্য স্টিমুলেটিভ মনিটারি পলিসি. So when government wants to go for the stimulative monetary policy through the federal bank or through the central bank, government back its treasury securities so that the money supply increases. Why? Because when government get back the treasury securities, government back that principal amount with the high rate of interest rate. So the investor like individual or commercial bank, now they have a lot of money. So the fund that the liquid asset or the idle cash or the fund increases in the commercial bank. So to মানে আমার যেটা বলতে চাচ্ছেন যে মানে যেই তাগিদটা যে we want to use this fund, এরকম একটা we want to reuse this or আমরা এটাকে আরো বেশি ইউজ করতে যাচ্ছি, এই তাগিদ থেকে দেখা যাবে যে যখনই আমার ফান্ড ইনক্রিজ করবে, ব্যাংকের ফান্ডটা ইনক্রিজ করবে, আমি আমার ব্যাংকের ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে দিব, অর্থাৎ মানি সাপ্লাই বাড়ার সাথে সাথেই আমি আসলে ব্যাংকের ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিব। ব্যাংকের ইন্টারেস্ট রেটটা কমাচ্ছি এই কারণে যে ব্যাংকের আমরা জানি যে ব্যাংকের ইন্টারেস্ট রেট যত কমবে আমি তত বেশি লোন নিতে চাই। আমিও অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি যদি দেখি এখন ব্যাংকের ইন্টারেস্ট রেট 1% বা 2%, আমিও কিন্তু 1 কোটি টাকা লোন নিব। চিন্তা করছি 1 কোটি টাকা লোন নিয়ে যদি আমি 2 লাখ টাকা ইন্টারেস্ট রেট ব্যাক করে 2% হিসাবে আমি সাপোজ টাকাটা ইউজ করতে, তাহলে আমি কেন একটা নতুন ইনভেস্টমেন্টে যাব না, আমিও কিন্তু লোন নিব। সো ইন্টারেস্ট রেটটা যত কম হয় তত হচ্ছে গিয়ে আমরা সাধারণত লোন নেওয়া বা ইনভেস্টমেন্টে যাওয়ার বিষয়ে ইন্টারেস্টেড। এবং ইনভেস্টমেন্টে কেন যাবো, কারণ আমাকে তো আবার টাকাটা ব্যাক করতে হবে, আমাকে তো টাকাটা ইউজ করতে হবে যাতে সেখান থেকে আমি আবার প্রফিট মেক করতে পারি এবং ব্যাংকের টাকাটা শোধ করে দিতে পারি। সো ইন্টারেস্ট রেটটা যখন হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কমে গেল, তখন অনেকেই আপনার হচ্ছে গিয়ে আপনার ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড হলো। তো আমরা যখন অনেকে ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড হচ্ছি, আমরা অনেকে ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড হওয়া মিন্স হচ্ছে গিয়ে একটু চিন্তা করে দেখি, আমি আপনার মতো যারা ইনভেস্টমেন্টে ইন্টারেস্ট হচ্ছে, আমরা তো নিজে বাড়ি গাড়ি বানিয়ে বসে থাকবো না, কারণ বাড়ি বানালেও সেখান থেকে আমি কোনো টাকা ব্যাক পাবো না যেটা দিয়ে আমি আবার আমার লোন পে করতে পারি। তো আমি এমন একটা কিছু করব যাতে আমার হচ্ছে গিয়ে টাকাটা দ্রুত উঠে আসে। তো আমি কি করব, আমি নিশ্চয় কোনো একটা প্রোডাকশন প্রসেসে যাব। সো প্রোডাকশন প্রসেসে যাওয়া মানে হচ্ছে গিয়ে আমি আচ্ছা ধরলাম সাপোজ প্রোডাকশনটা কি, প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন প্রসেসে যেমন হচ্ছে আমার প্রোডাকশনটা বাড়বে। তো প্রোডাকশনটা যদি বাড়ে, প্রোডাকশন বাড়লে আমি তো প্রোডাকশন অটোমেটিক্যালি বাড়াতে পারবো না। প্রোডাকশন বাড়াতে হলে হচ্ছে গিয়ে আমার মানে আমার সাপ্লাইটা বাড়াতে হবে। তো সাপ্লাই যখন বাড়াচ্ছি, প্রোডাকশন বাড়া সাপ্লাই বাড়া একই কথা। সো সাপ্লাইটা যখন বাড়াচ্ছি, তাহলে সাপ্লাই বাড়াতে হলে যেহেতু আমি নতুন ইনভেস্টমেন্ট করছি, আমার প্রোডাকশন বা সাপ্লাই বোথ বাড়ছে। তো সাপ্লাই যখন বাড়াচ্ছি অবশ্যই আই নিড মোর লেবার, বিকজ লেবার ছাড়া তো আসলে আমি হচ্ছে গিয়ে মার্কেটে মানে প্রোডাক্ট তৈরি করতে, ধরেন আমি এখন ইনভেস্টমেন্ট করলাম, আমি একটা নতুন রেস্টুরেন্ট দিলাম। তো রেস্টুরেন্ট দেওয়া মিন্স হচ্ছে গিয়ে সেখানে কিন্তু আমার আই নিড নিউ লেবার না, উইদাউট দেম মানে আমি আসলে কিন্তু কাজ করতে পারবো না। সো লেবার আমার ডিমান্ডটা বেড়ে গেল, অর্থাৎ মার্কেটে লেবারের ডিমান্ড বেড়ে গেল। তো মার্কেটে লেবারের ডিমান্ড বেড়ে যাওয়া মানে কি, লেবারদের তো আমি নিশ্চয়ই বিনা পয়সায় আসলে আমার কাজে নিয়ে আসা, তো তাদের ওয়েজ কিন্তু বাড়বে। আচ্ছা, ওয়েজ বাড়া মিন্স হচ্ছে গিয়ে নাও ইউ হ্যাভ মানি ইন ইউর হ্যান্ড ফর স্পেন্ডিং পারপাসেস। অনেক মানুষের হাতে এখন জব আছে। তো যখনই আপনার হাতে জব আছে তখন কি আপনার হাতে টাকা আছে, টাকা থাকা মানে কি আপনি খরচ করবেন, ঠিক কিনা? নাকি টাকাটা একদম মানে না খরচ করে বসে থাকবেন? অ্যাটলিস্ট বেসিক নিডস এর জন্য তো আমরা খরচ করব। সো ওভারঅল দ্য এগ্রিগেট স্পেন্ডিং
that will increases. So aggregate spending যখন বাড়ছে, এখন আসি aggregate spending বাড়ার সাথে বাকি রিজনটা কি, যেটা লাস্টটা দেখানো হয় না এখানে। aggregate spending যখন বেড়ে যাচ্ছে, which means আবারও আসি, আমার ফেডারেল ব্যাংক রিজার্ভ বন্ধ মানে কমাই দিল, সো ট্রেজারি সিকিউরিটিজ গুলো ব্যাক করে নিল, সো ইনভেস্টরদের হাতে টাকা চলে আসলো, ইনভেস্টর হাতে টাকা চলে আসা মানে ব্যাংকের ফান্ড ইনক্রিজ করলো। আফটার দ্যাট to reuse that fund, interest rate fall. When the interest rate fall, overall investment will increase. Overall investment will increase means supply will increase, so the labor supply will increase. When the labor supply will increase, now people have money, because they earn from as a wage purposes. So when their wage increases or the overall people have money, আমি বলবো যে এগ্রিগেট স্পেন্ডিং যেটা সেটা কিন্তু আমার বাড়তে থাকবে। তো এগ্রিগেট স্পেন্ডিং যখন বাড়লো, আমার এখন আমি অ্যাজ এ সাপ্লায়ার আমি একটু চিন্তা করি, আমি দেখি যে মানুষ আমার প্রোডাক্ট কিনতে চাচ্ছে, তাহলে মানুষ যদি আমার প্রোডাক্ট কিনতে চায়, তাহলে কি আমি একটা হাই প্রাইস ক্লেম করব না? আমি দেখলাম আমার প্রোডাক্টের ডিমান্ডও আছে এবং মানুষ আমার প্রোডাক্ট কিনতে চাচ্ছে, তাহলে আমি কি করব? আমি কিন্তু হাই প্রাইস যেটা সেটা কিন্তু ক্লেম করব। তাহলে আমি হাই প্রাইস যদি ক্লেম করি, প্রাইস রেট যদি বাড়ে, প্রাইস রেট বাড়া মানে কি, ওখানে ওই ইকোনমিতে ইনফ্লেশন দেখা দিবে না ওভারঅল প্রাইস লেভেলটা বাড়লে? সো গভর্নমেন্টের যেটা যদি না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারেন, নাই বুঝতেই পারেন। সো গভর্নমেন্টের যেটা টার্গেট ছিল স্টিমুলেটিভ, আপনি বলেন যে ম্যাডাম এখানে স্টিমুলেশনটা কোথায় পেলেন? ইয়েস, স্টিমুলেশনটা আছে, ওটাই বলছি। গভর্নমেন্টের টার্গেট ছিল যে ওভারঅল ইনভেস্টমেন্ট বাড়ানো, অর্থাৎ স্পেন্ডিং বা এগ্রিগেট স্পেন্ডিং বাড়া মানেই হচ্ছে গিয়ে প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে, মানে সাপ্লাই বাড়বে, সাপ্লাই বলে মানুষজন আমার নতুন করে লেবার রিক্রুট করতে হবে, জব ক্রিয়েশন হবে, আনএমপ্লয়মেন্ট রেটটা ফল করবে, কিন্তু এটার ব্যাড ইম্প্যাক্ট হিসেবে ইনফ্লেশন ইনক্রিজ করবে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু ওটাই চাচ্ছিল যে ইনফ্লেশন ইনক্রিজ করুক বা যাই হোক, আমার ওভারঅল ইকোনমিক গ্রোথটা বাড়ুক, এগ্রিগেট এক্সপেন্ডিচারটা বাড়ুক, এগ্রিগেট মানে আনএমপ্লয়মেন্ট রেটটা ফল করুক। সো গভর্নমেন্ট কিন্তু তার জায়গায় সফল। সো আবারও বোঝাই, তাহলে আন্ডার when government take the stimulative monetary policy, এই ক্ষেত্রে গভর্নমেন্ট সাধারণত ডিরেক্টলি যেটা করে মানি সাপ্লাইতে একটা ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করে। এই কারণে সাধারণত গভর্নমেন্ট তার ট্রেজারি বন্ড গুলো সাধারণত ব্যাক করে নেয় এবং এটার মাধ্যমে মার্কেটে নতুন করে টাকা ছেড়ে দেয়, মানে নতুন যে টাকাটা রিজার্ভ করে রেখেছে সেই রিজার্ভ থেকে টাকাটা মার্কেটে ছেড়ে দেয়। এই টাকাটা ছাড়া মানে হচ্ছে ব্যাংকের কাছে লিকুইড অ্যাসেটটা বেড়ে যাবে। হ্যাঁ সাইফ বলেন। আচ্ছা ম্যাম, ট্রেজারি ফান্ড যেটা আছে, ট্রেজারি বন্ড যেটা আছে, সেটা কি ম্যাম একটা স্পেসিফিক সময়ের জন্য দিয়ে থাকে, নাকি যে কোনো সময় হচ্ছে গভর্নমেন্ট চাইলে সেটা আবার ব্যাক করে নিতে পারে? আমি যতটুকু জানি, যেমন আমি যখন আপনাদের বইটা পড়ছিলাম ওখানে মানে আমি বাংলাদেশে বেসিসে পড়তে যেয়ে দেখলাম ওয়ান ব্যাংক না, এবি ব্যাংকের একটা এক্সাম্পল দিয়েছে। এবি ব্যাংক একটা এরকম একটা একবার প্রবলেমে পড়েছিল, 4 মাসের জন্য গভর্নমেন্ট একটা ট্রেজারি বন্ড এবি ব্যাংকের কাছে আপনার সেন্ড করেছে 4000 কোটি টাকার। এখন সামহাউ ওই সময় এবি ব্যাংক একটা লিকুইডিটি ক্রাইসিসে পড়ে গেছে, যে ওনার মানে এবি ব্যাংকের আপনার যারা ডিপোজিটর আছে তাদের কাছে টাকাটা হচ্ছে ব্যাক করতে পারছে না। মানে আমি তো অ্যাজ এ নর্মাল ডিপোজিটর আমি যে কোনো সময় এবি ব্যাংকে যেতে পারি এবং যে আমি যে টাকাটা ডিপোজিট করে রেখেছি ওটা চাইতে পারি যে আমার টাকাটা আমাকে ব্যাক করো। এবি ব্যাংক তখন সেটাও করতে পারছিল না। তো তখনই এবি ব্যাংকের এই ঘটনাটা বলেছে, তখন এবি ব্যাংক কি করেছে যে ইনস্ট্যান্টলি ব্যাক করা যেত। গভর্নমেন্ট ওইটার সিস্টেমটা এরকম থাকে, কিছু সিকিউরিটি থাকে যেটা ফিক্সড টার্মের জন্য, অর্থাৎ এই টার্মের আগে তুমি যদি ব্যাক করে দাও তাহলে যে ইন্টারেস্ট রেট পাওয়ার কথা সেটা পাবো না। তো এবি ব্যাংক দেখলো যে 4000 কোটি টাকা ইনভেস্ট করেছে, যদি ফিক্সড ছিল ওটা যে 4 মাস পর একটা ভালো অ্যামাউন্ট পাবে, কিন্তু 4 মাসের আগে যদি সে ব্যাক করে দেয় তাহলে কোনো ইন্টারেস্টই সে পাবে না, তাহলে তার এই টাকাটা হোল্ড করে মানে টাকাটা ইনভেস্ট করার তার কোনো মানে হলো না। আবার কিছু থাকে শর্ট টার্মের জন্য, যেটা যে কোনো সময় ভেঙে ফেলতে পারবেন, সেক্ষেত্রে একটা মিনিমাম অ্যামাউন্টের ইন্টারেস্ট রেট পাওয়া যায়। কিন্তু হাই রেটের ইন্টারেস্ট পেতে হলে এটা ফিক্সড টার্মের জন্য, লং টার্মের জন্য যেটা আমরা আসলে ইনভেস্টমেন্ট করি যে বন্ডগুলোতে, সেটাতে পাওয়া যায়। এটা যখন সিকিউরিটি সেল করে এটা বলাই থাকে। যেমন কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে এটা আমি খুব ভালোভাবে বলতে পারি, যেমন কমার্শিয়াল ব্যাংকে এটা বোঝানোর জন্য আমি আপাতত কোনো সিকিউরিটিতে না, যে আমরা যে অ্যাকাউন্ট গুলো ওপেন করি, অ্যাকাউন্ট কিন্তু অনেক ধরনের হয়, সেভিংস অ্যাকাউন্ট হয়, কারেন্ট অ্যাকাউন্ট হয়, ফিক্সড ডিপোজিট করা যায়। তো যেখানে আমরা ফিক্সড করছি
সেখানে কিন্তু একটা টাকা আমাকে সেভ করে রাখতে হয়। সো সেই টাকাটা হচ্ছে গিয়ে আমি যখন তখন চাইলে তুলে ফেলতে পারি না, এটা একটা নির্দিষ্ট সময় পরে তুললে তখন আমরা একটা ভালো রেট অফ ইন্টারেস্ট পেয়ে থাকি। আর একটা থাকে হচ্ছে সেভিং সার্টিফিকেট, মানে সেভিংস অ্যাকাউন্ট, যেখানে আমরা অল্প অল্প করে অ্যামাউন্ট সেভ করছি এবং সেখানে আমার ইন্টারেস্টটা খুবই লো থাকে এবং যখন তখন টাকাটা তুলে। আর কারেন্ট অ্যাকাউন্টে আমাদের কোনো তেমন কোনো ইন্টারেস্টই দেয় না, উল্টা আমাদের কাছ থেকে টাকা নেয় হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্সের জন্য, এবং সেখানে আমরা যখন খুশি তখন টাকা জমাও দিতে পারি, যখন খুশি তখন টাকা উইথড্র করতে পারি। বিষয়টা এরকম থাকে। সো সিকিউরিটির ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে। তো ওটাই গভর্নমেন্ট, আমি কি বুঝতে পেরেছেন আর একটু বলবো? জি ম্যাম, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি, ক্লিয়ার। সো ওইটা হচ্ছে গভর্নমেন্টের, যেটাই বললাম যে সিকিউরিটিটা যখন গভর্নমেন্ট ব্যাক করে দিল, গভর্নমেন্ট ব্যাংক হোক, কমার্শিয়াল ব্যাংক হোক, স্টেট ওন বা প্রাইভেট, যাই ব্যাংকে হোক না কেন, তাদের ফান্ড কিন্তু বাড়বে। সো ফান্ড ইনক্রিজ করলো, ফান্ড ইনক্রিজ করা মানে হচ্ছে গভর্নমেন্ট, মানে ওই কমার্শিয়াল ব্যাংক তো আর বসে থাকবে না, এবং এটা তো সেন্ট্রাল ব্যাংক মনিটরিং করছে। সেন্ট্রাল ব্যাংকও দেখলো যে মানি সাপ্লাই বেড়ে গেছে, সেন্ট্রাল ব্যাংকই তখন কমার্শিয়াল ব্যাংকগুলোকে বলে যে ইন্টারেস্ট রেটটাকে রিভাইজ করতে। সে ফর এক্সাম্পল দিস ইয়ার দ্য ইন্টারেস্ট রেট হ্যাজ ড্রপড। সো এই বছর ইন্টারেস্ট রেটটা ড্রপ করার রিজনটাই ছিল যে কোভিড, বিকজ কোভিড এর জন্য যে যদি ইন্টারেস্ট রেটটা আমরা বাড়িয়ে দিই, আসলে আমরা কোনো ইনভেস্টমেন্টে আরো যাওয়ার কথা চিন্তা করতাম না, বিকজ অফ দ্য হাই ইন্টারেস্ট রেট। সো দ্যাট এবং সেন্ট্রাল ব্যাংক যেটা বলবে এটা মানতে বাকি ব্যাংকগুলো বাধ্য, এরকম একটা বিষয় কাজ করে। তো তারা সেই ক্ষেত্রে আসলে ইন্টারেস্ট রেটটা কমালো, যাতে হচ্ছে কি মানুষ ইনভেস্টমেন্ট করে এবং হচ্ছে গিয়ে আসে। আচ্ছা, এখানে আরেকটু বলে নেই, আমরা কিন্তু মার্কেটে দুই ধরনের পার্সন পাবো, একটা হচ্ছে ইনভেস্টর আর একটা হচ্ছে সেভার। এক পক্ষ হচ্ছে লোন করে আর এক পক্ষ হচ্ছে সেভ করে। সো ইন্টারেস্ট রেট ফল করলে যারা লোন করতেছে তাদের জন্য ভালো, আমার আপনার মতো আমরা যারা রিইনভেস্টমেন্টের কথা চিন্তা করছি আমাদের জন্য বেটার। বাট যারা সেভার, যারা হয়তো ওই যে সেভ করে, ওই সেভিংসটা দিয়ে চলে, তাদের জন্য কিন্তু আবার এটা লস। বিকজ যখনই আমি ইন্টারেস্ট রেটটা কমাই দিচ্ছি, তার মানে তারা কিন্তু পুয়ার অ্যামাউন্ট পাচ্ছে। সো এটা কিন্তু আবার তাদের জন্য হচ্ছে কি ক্ষতির কারণ হিসাবে দাঁড়াচ্ছে, যে তারা কিন্তু যে পরিমাণ আসলে এখান থেকে গেইন করার কথা সেটা কিন্তু তারা এখান থেকে পাচ্ছে না। তো ওটাই বলছিলাম যে সব সময় যে ইন্টারেস্ট রেটটা ফল করলে যে সব এন্ড থেকে তারা বেনিফিটেড হয়, বিষয়টা তা না। কিছু কিছু এন্ডে আবার সেখানে কিন্তু লসও থাকে। যেমন আমি এখানেই বললাম যে আমার যখন এখানে ইনভেস্টমেন্ট করছে তখন কিন্তু আবার হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটটা ফল করছে, তখন কিন্তু আবার অ্যাজ এ সেভার যারা সেভ করছিল তারাও কিন্তু এখানে লস করছে। তারা যে পরিমাণ আর্ন করার কথা সেটা কিন্তু তারা করতে পারছে না। তো তারপরে যখন ওভারঅল ইন্টারেস্ট রেট ফল করলো, ওভারঅল ইন্টারেস্ট রেট ফল করা মিন্স হচ্ছে গিয়ে আমরা নতুন ইনভেস্টমেন্টে যাব। নতুন ইনভেস্টমেন্টে যাওয়া মিন্স হচ্ছে যেটাকে বলছিলাম যে পি বলতে এখানে আসলে প্রোডাকশন প্রাইসটাকে এসে পি দিয়ে বোঝায়। সো প্রোডাকশনটা ইনক্রিজ করছে এবং সে সাথে সাথে অবশ্যই সাপ্লাই বাড়বে। সাপ্লাই বাড়া মিন্স হচ্ছে আই নিড মোর লেবার টু প্রডিউস মাই গুডস এন্ড সার্ভিসেস। So labor demand increases, which means unemployment rate fall. Unemployment rate fall means people getting wages, which means they earn more. When they earn more, they have money in their hand. So overall, they love to spend them for the daily necessities purposes. So the overall aggregate expenditure or aggregate spending will increase. When the aggregate spending will increase, that means there is a high demand for product in that market, so that the producer or the supplier they will automatically they will increase the price level. So price level টা বাড়ার সাথে সাথে মানে ডিমান্ড ঠিকই থাকবে কিন্তু প্রাইস লেভেলটাও বাড়বে, এবং প্রাইস লেভেলটা বাড়ার কারণে ওই ইকোনমিতে কিন্তু আমরা ইনফ্লেশন দেখতে পাবো। সো ওভারঅল স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যেটা হয় যে মানে টোটাল ডিমান্ডটা বাড়ে বা টোটাল যে ইনভেস্টমেন্ট যেটা সেটা বাড়ে, কিন্তু স্টিমুলেটিভ মনিটারি পলিসির কারণে আরেকটা যেটা ব্যাড সাইড যেটা, সেক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন রেটটাও ইনক্রিজ হয়। এরপরে আমরা চলে যাব হচ্ছে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি। আচ্ছা, আরেকজন হ্যান্ড রেজ করেছেন, ফাতিন নূর কিয়া, বলেন। ম্যাম, কারেন্ট অ্যাকাউন্ট যেটা, ওটাতে নাকি উল্টারও হচ্ছে তাদের দিতে হয়। হ্যাঁ, আমি তো তাহলে সেটাই বললাম। সেভিং না করে কারেন্ট অ্যাকাউন্ট কেন করা হয়? হ্যাঁ, আমি তো সেটাই বললাম। কারেন্ট অ্যাকাউন্ট যেটা হয় যে কারেন্ট অ্যাকাউন্টে দেখা যায় যে খুবই এমন একটা ইন্টারেস্ট রেট, ধরেন 1%ও না, কিন্তু আপনাকে বছরে মেইনটেনেন্সের জন্য ধরেন 4% ইন্টারেস্ট রেট পে করতেই হচ্ছে, এরকমও হতে পারে। তো তারপরেও কেন, আপনার প্রশ্ন ছিল আমরা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করছি। জি এখন ম্যাম।
এখন ধরেন আপনি কোটি টাকার বিজনেস করেন, আপনার প্রতিদিন অ্যাকাউন্টে কোটি টাকা ঢুকে, আবার কোটি টাকা আপনার হচ্ছে উইথড্র করতে হয়। আপনার তো ইন্টারেস্ট রেট নিয়ে হেডেক নেই, আছে? দরকার নেই তো, কারণ আপনার এমনি আর্নিং অনেক বেশি। আপনার যেটা দরকার যে টাকাটা একটা সেফ জায়গায় রাখা, যখন তখন আপনি টাকা উইথড্র করবেন, যখন তখন টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, তাই তো, ডিপোজিট করতে পারবেন। ওইরকম বেসিসে আমরা সাধারণত কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করি। সেভিংসটা কারা করে? যারা একদম অল্প সেভ করতে পারে, স্টুডেন্ট, হ্যাঁ, বা লো ইনকাম পিপল, যাদের অল্প টাকা আছে, অল্প অল্প টাকা করে একটু একটু করে সেভ করে তারা সেভিংস অ্যাকাউন্টে যায়। তারা ওই যে শর্ট টার্ম এফডিআর গুলোতে যায়, যে বা ডিপিএস গুলোতে, যে 1000 টাকা করে মাসে সেভ করছে, এরকম গুলোতে চায়। যখন আর যদি আপনার হচ্ছে গিয়ে টাকা বেশ ভালো, তাহলে আপনি কারেন্টও যাবেন না, সেভিংসও যাবেন না, আপনি হচ্ছেন গিয়ে আর একটা জানি কি বলে, কারেন্ট আর সেভিংসই তো থাকে, তখন হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে যাবেন, কিন্তু আপনি যখন ডিপোজিট গুলো করতে যাবেন সে আপনি এটা লং টার্মের জন্য নেবেন, এরকম। আচ্ছা, এরপরে চলে যাই, জাস্ট দ্য অপোজিট অফ দ্য স্টিমুলেটিভ মনিটারি পলিসি ইজ রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি। গভর্নমেন্ট যদি দেখি ইনফ্লেশন রেটটা খুব হাই হয়ে গেছে, তখন এটাকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট সাধারণত রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যায়। বা গভর্নমেন্ট যদি কোনো কারণে মনে করে যে এগ্রিগেট স্পেন্ডিং কমানো দরকার, বা কোনো কারণে গভর্নমেন্টের যদি মনে হয় যে ইন্টারেস্ট রেটটা হাই করা দরকার, তখন সাধারণত রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে গভর্নমেন্ট যায়। সো অপোজিট হবে, অপোজিট হওয়ার জন্য কি করছে গভর্নমেন্ট? ওই যে ইনভেস্টরদের কাছে তার ট্রেজারি বন্ড গুলো সেল করে। তো ইনভেস্টরদের কাছে ট্রেজারি বন্ড সেল করলে কি হবে? ডলার গুলো বা টাকাগুলো সব সেন্ট্রাল ব্যাংকের কাছে চলে গেল, কারণ আমরাও সেই লোভে লোভে ট্রেজারি বন্ড কিনবো, বিকজ উই উইল গেট হাই রেট অফ ইন্টারেস্ট ফ্রম দেয়ার। সো এই লোভে আমরাও হচ্ছে ট্রেজারি বন্ড গুলো কিনবো, কিন্তু আমাদের টাকাগুলো আমরা গভর্নমেন্টকে দিয়ে দিলাম। তো গভর্নমেন্টকে যখন দিয়ে দিলাম, তখন হচ্ছে গিয়ে যেটা হলো যে আমাদের, আমি টাকাটা তো আর নিজের হাতে ছিল যে আমি কোনো না কোনো ব্যাংকে সেভ করে রাখলাম, তো সেই ব্যাংকের সেভিংস থেকে আমি গভর্নমেন্টকে আমি একটা কাগজ আমার হাতে চলে আসলো, যেটা আমার ট্রেজারি বন্ড বা সিকিউরিটি। এই যে আরেকটু বলি, কাগজ বলতে বুঝেছি, আমরা একটা সময় কিনতাম, এখনো পাওয়া যায়, প্রাইস বন্ড আছে না, প্রাইস বন্ডের মতো। সো ওই বন্ড গুলো আমার হাতে আছে, কিন্তু আমার হাতে কিন্তু টাকা নেই। লটারি করে আবার ড্র হতো এটা। হ্যাঁ, ড্র হতো, এখনো কিন্তু আছে প্রাইস বন্ড, যে এখনো নাই তাও কিন্তু না, এখন পর্যন্ত প্রাইস বন্ড এক্সিস্ট করে। সো গিফট হিসেবে দিতে, হ্যাঁ, গিফট হিসেবে দেই, বা ওটারও কিন্তু লটারি হয়, আমরা হয়তো অনেকে নোটিস করি না। তো এইভাবে আমার হাতে কিন্তু টাকা নেই, কিন্তু আমার হাতে আমার একটা কাগজ রেখেছে, এবং আমি জানি এটা হচ্ছে মানে সিকিউর থিং, আমি যখন তখন ব্যাংকের কাছে গেলে ব্যাংক আমাকে এই টাকাটা ব্যাক করে দিবে। তো এখন ব্যাংক কি হলো, এইভাবে যখন আমি গভর্নমেন্টের সিকিউরিটিজ কিনে ফেলাম, তার মানে আমার হাতে টাকা নেই, তার মানে আমি যে ব্যাংকগুলোতে ডিপোজিট করতাম সেখানেও আমি কোনো ডিপোজিট করছি না, তাহলে সেই ব্যাংকের কি ফান্ড ফল করবে। তাহলে ব্যাংক দেখলো আমার হাতে এমনি এখন লিকুইড অ্যাসেট নাই, তারপরে যদি আমি ইন্টারেস্ট রেট কম দেই, তাহলে তো মানুষজন এসে খালি আমার কাছে লোনই নেবে, কেউ ডিপোজিট করবে না, ঠিক না? খালি লোন নেবে, কেউ ডিপোজিট করবে না, উল্টো যেটা হবে যে আমি ব্যাংকড্রাফট হয়ে যেতে পারি। সো ব্যাংক কি করলো, ইন্টারেস্ট রেট বাড়াই দিল। এখন ইন্টারেস্ট বাড়াই দিলে দুইটা অ্যাক্টিভিটিস হয়, একটু চিন্তা করে দেখেন, যারা ইনভেস্টর তারা নতুন করে ইনভেস্টমেন্টে যাবে না, বিকজ ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, সো তাদের জন্য এটা প্রফিটেবল না টু গো ফর নিউ ইনভেস্টমেন্ট। বাট যারা সেভার, আমার আপনার মতো যারা শর্ট অ্যামাউন্ট, ছোট ছোট অ্যামাউন্ট সেভ করছে, তারা কিন্তু আবার সেভিংসে যাওয়ার কথা চিন্তা করবে, কারণ তারা চিন্তা করে যে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, সো আমি যতটুকুই টাকা ইনভেস্ট করি না কেন, সেই টাকাটা হচ্ছে গিয়ে আমার নতুন করে হচ্ছে আমি সেখান থেকে আমি নতুন করে টাকা পাবো, মানে আমার ইন্টারেস্ট রেট পাওয়ার পরিমাণটা বেড়ে যাবে। তো তখন কিন্তু দেখা যাবে যে যারা হচ্ছে সেভার, ইন্টারেস্ট রেট বাড়লে তারা বেশি বেশি সেভ করে, কিন্তু যারা হচ্ছে ইনভেস্টর, তারা ইন্টারেস্ট রেট বাড়লে তারা আপনার আপনার ইয়াটা কমায় দেয়, ইনভেস্টমেন্টের পরিমাণটা কমায় দেয়। সো ব্যাংক ফান্ড যখনই ডিক্রিজ করলে, ইন দ্যাট কেসেস দ্য ইন্টারেস্ট রেট উইল ইনক্রিজ। ইন্টারেস্ট রেট ইনক্রিজ করলে যে এই ঘটনাটা অপোজিটটা হবে। ইন্টারেস্ট রেট ইনক্রিজ করা মানে হচ্ছে আমি ইনভেস্টমেন্ট কমিয়ে দিব, মানে সাপ্লাই কমে যাবে। সাপ্লাই কমা মানে আমার আই নিড লেস লেবার টু প্রডিউস মাই গুডস এন্ড সার্ভিসেস, সো লেবার ডিমান্ড কমে যাবে। লেবার ডিমান্ড কমলে অবশ্যই মানুষের হাতে টাকা কমে আসবে, অর্থাৎ ওয়েজ ফল করবে এবং টাকা পয়সাও কমে আসবে। ওয়েজ ফল করলো, টাকা পয়সা কমে আসলো, তাহলে ওভারঅল আমার হাতে টাকাই নেই, তাহলে কি আমি কেনাকাটা করবো বেশি একটা? করবো না। তাহলে আমার ডিমান্ডও ফল করলো, এইভাবে সবার ডিমান্ড ফল করবে, এইভাবে এগ্রিগেট ডিমান্ড, সবার ডিমান্ড ফল করছে। ডিমান্ড ফল করা মানে এখন যদি প্রোডাক্টের এমনি আমি প্রোডাক্ট কিনতে পারছি না, মানে আমার হাতে টাকা নাই, এরপরে যদি প্রাইস লেভেল আরো বাড়ে, তাহলে তো আমি আরো কিনবো না। তার মানে কি হবে, প্রাইস লেভেল একটা মডারেট লেভেলে চলে আসবে, যাতে সবাই প্রোডাক্ট গুলো কিনতে পারে। সো ওভারঅল ইনফ্লেশন রেটটা কিন্তু
ফল করবে, অর্থাৎ প্রাইস লেভেলটা কমে যাবে, সো ইনফ্লেশন রেটটা ফল করবে। সো এইভাবে আমরা চাইলে ইনফ্লেশন রেটটাকে কমাতে পারি। সো ইনফ্লেশন রেটটাকে কন্ট্রোলে রাখার জন্য কিন্তু গভর্নমেন্ট অনেক সময় রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যায়। এখন হচ্ছে গিয়ে আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব। সো আমরা যে মনিটারি পলিসি পড়লাম, কতটুকু বুঝেছেন বা কোন জায়গাটা বুঝেন না? অবশ্যই না বুঝতেই পারতে পারেন, আমাকে প্রশ্ন করলে আমি কিছু মনে করবো না, আমি জিনিসটা আবার রিপিট করবো। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করছেন আমি একটু বলতে থাকি। তাহলে মনিটারি পলিসিটা হচ্ছে এটাই, যে মানে মানি রিলেটেড পলিসি, দ্যাটস অ্যাকচুয়ালি মনিটারি পলিসি। এবং এখানে আমরা দেখলাম যে সরাসরি গভর্নমেন্টের রিজার্ভ জড়িত, এবং এখানে আমরা কোনো ক্ষেত্রে রিজার্ভটা বাড়াচ্ছি, কোনো ক্ষেত্রে রিজার্ভটা কমাচ্ছি। যখন গভর্নমেন্টের রিজার্ভটা কমাচ্ছি স্টিমুলেটিভে যাচ্ছি, যখন রিজার্ভটা বাড়িয়ে দিচ্ছি তখন রেস্ট্রিকটিভে যাচ্ছে। স্টিমুলেটিভের মেইন পারপাসেস হচ্ছে ইকোনমিক গ্রোথটাকে বাড়ানো বা আনএমপ্লয়মেন্ট রেটটাকে কমানো, কিন্তু এটা করতে যে ব্যাড সাইড হিসেবে আমার যেটা চলে আসে, ইনফ্লেশন রেটটা বেড়ে যায়। আর রেস্ট্রিকটিভের মেইন কাজ হচ্ছে গিয়ে ইনফ্লেশন রেটটাকে কমানো, এক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে যায়। এখন একটা খুব কমন কোশ্চেন হয়, যেটা আমার স্টুডেন্ট লাইফে ছিল, যে কেন এই ধরনের পলিসি গুলো গভর্নমেন্ট ফলো করে, এটা আমার একটা কোশ্চেন ছিল। সো গভর্নমেন্ট আসলে এই ধরনের পলিসি ফলো করে, এটা রিজন যদি আমরা দেখি, এটা রিজনটা এরকম যে শর্ট টার্ম বা লং টার্ম, আমি আসলে কোন টার্মে সার্ভ করতে চাইছি এটার উপর ডিপেন্ড করে আসলে গভর্নমেন্ট এই পলিসি গুলো নেয়। তো অনেক সময় গভর্নমেন্টের শর্ট টার্মে জনগণকে খুশি করার একটা বিষয় চলে আসে, যেমন এটা ইলেকশনের আগে বা বড় বড় কোনো পলিসি গত চেঞ্জেস করার আগে এই জিনিসগুলো দেখা যায়, যখন গভর্নমেন্ট শর্ট টার্মে মানে জনগণকে খুশি করতে চায়। তো গভর্নমেন্ট যখন শর্ট টার্মে জনগণকে খুশি করতে চায়, তখন হচ্ছে কি গভর্নমেন্ট যেটা করে যে এরকম শর্ট টার্মের জন্য লোনটা, মানে শর্ট টার্ম, এখন দেখেন আমাকে গভর্নমেন্ট খুশি করতে চাচ্ছে, এখন যদি আমি বাজারে যাই দেখি চালের কেজি 100 টাকার জায়গায় চালের কেজি হয়ে গেছে 10 টাকা, আমি খুশি হব না? জি ম্যাম। আমি কিন্তু দেখবো না যে আমার ভাই চাকরি পাচ্ছে কি পাচ্ছে না, বা আমার নতুন চাকরির সুযোগ হচ্ছে কি হচ্ছে না। আমি এটা থেকে যদি আমি বাজারে যাই দেখি চালের কেজি 10 টাকা, পেঁয়াজের কেজি 2 টাকা, চিনির কেজি 5 টাকা, দেখেন চিন্তা করে দেখেন মন কি ফুরফুরা হয়ে গেছে এটা ভাবতে আপনাদের, যে ওয়াও জিনিসপত্রের দাম, হ্যাঁ জিনিসপত্রের কত দাম কমে গেছে। হ্যাঁ, তো গভর্নমেন্ট যখন দেখে, এটা সব গভর্নমেন্টেরই তো পলিসি, গভর্নমেন্ট যখন দেখে যে শর্ট টার্মে জনগণকে খুশি করতে হবে, তখন গভর্নমেন্ট কি করে প্রাইস লেভেলটা কমায় দেয়, অর্থাৎ স্টিমুলেটিভ মনিটারি পলিসি, সরি মাই মিস্টেক, রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যায়। এবং গভর্নমেন্ট এইগুলা সাধারণত নেয় বড় বড় কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার আগে বা হচ্ছে গিয়ে ইলেকশনের আগে। যেমন যদি একটু মনে করে দেখেন, দেখবেন 2018 যখন ইলেকশন হচ্ছিল, এন্ড অফ দ্য 2018, তখন দেখবেন যে তখন কিন্তু প্রোডাক্ট হঠাৎ করে প্রোডাক্ট, আমি তখনও এরকম ম্যাক্রো ক্লাসে নিতে ওদেরকে বলছিলাম, দেখেন এখন প্রোডাক্টের প্রাইস কমে যাচ্ছে, বিকজ অফ গভর্নমেন্ট এখন রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যাবে, এখন জিনিসপত্রের দাম কমবে। এবং ইলেকশনের পরে বলবো যে 3 মাসের মধ্যে দেখবেন আস্তে ধীরে আবার প্রোডাক্টের দাম যা ছিল তাই, অর্থাৎ তার থেকেও বেড়ে যাবে, কারণ গভর্নমেন্ট তখন স্টিমুলেটিভ। এখন গভর্নমেন্ট যখন শর্ট টার্মে খুশি করতে চায় তখন রেস্ট্রিকটিভে যায়, লং টার্মে খুশি করা কি, যে গভর্নমেন্ট এখন দেখাতে চাচ্ছে যে সে ইনভেস্টমেন্ট করছে, দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, বড় বড় প্রজেক্ট রান হচ্ছে। এখন আমাদের দেশে কিন্তু ইনফ্লেশন রেটটা অনেক হাই, বিকজ আমরা এখন স্টিমুলেটিভ মনিটারি বলছি, অনেক বড় বড় কিছু প্রজেক্ট যাচ্ছে, যেটা আমরা ফিসকাল পলিসি দিয়েও এক্সপ্লেন করতে পারি, যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারই বেড়ে গেছে। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ছে, এটার সাথে আমার ইকোনমিক গ্রোথ রিলেটেড, ইকোনমিক গ্রোথও বাড়ছে। ইকোনমিক গ্রোথ বাড়ছে, আমি যে মনিটারি পলিসি দিয়ে চিন্তা করি, আনএমপ্লয়মেন্ট রেটটা ফল করছে, সবাই ওভারঅল মানে একটা জব ক্রিয়েট হচ্ছে। কিন্তু এটার ব্যাড ইম্প্যাক্ট হিসেবে ইনফ্লেশন রেটটা খুব হাই হচ্ছে। এখন প্রাইস লেভেল যা, এই প্রাইস লেভেলে সার্ভাইভ করা ইটস টু টাফ, টু বি অনেস্ট, অনেক টাফ। আমি সেই দিনই মানে আমার জাস্ট হচ্ছে অল্প কিছু গ্রোসারি করা দরকার, আমি একটা শপে গেলাম, তো সেখানে আমি যতটুকু টাকা স্পেন্ড করে যে এইটুকু এমন প্রোডাক্ট, আমি পরে এসে চিন্তা করলাম যে কি পরিমাণ ইনফ্লেশন রেট, যে এতগুলো টাকা স্পেন্ড করে আমি জাস্ট এক ব্যাগ প্রোডাক্ট কিনে নিয়ে আসছি, মানে অথচ এই টাকাটা স্পেন্ড করে আমার অলমোস্ট 4-5 দিনের মানে এক সপ্তাহের বাজার হয়ে যাওয়ার কথা, মানে এরকম আমার কাছে মনে হয়েছে। সো ইনফ্লেশন রেটটা ওরকমই হাই, ইনফ্লেশন রেট যখন কমে তখন প্রোডাক্টের দামও কমে আসে।
সো দ্যাটস ইট ফ্রম টুডেস ক্লাস। আমরা এখান থেকে প্রশ্ন কি করতে পারি, আমি সাধারণত রেস্ট্রিকটিভ বা স্টিমুলেটিভ মনিটারি পলিসির এক্সপ্লেনেশন চাই বা এগুলার আছে। তো এই যে আমরা যে ছবিটা এঁকেছি এটা দেখেই কিন্তু আপনারা চাইলে ব্যাখ্যা করতে পারবেন। এছাড়া এটার ইম্প্যাক্টটা কিরকম হয় সেখান থেকে আমি কোশ্চেন করি। এই তো যেমন আমি ফিসকাল পলিসির যেমন ইম্প্যাক্ট হিসেবে সাপ্লাই সাইড এফেক্ট জানতে চেয়েছিলাম, এরকম মনিটারি পলিসির ইম্প্যাক্টটা হয়তো জানতে পারি যে ওভারঅল ভার্সেস ইম্প্যাক্ট অন দা ইনফ্লেশন রেট। আমি হয়তো সেখান থেকে একটা প্রশ্ন করতে পারি। নেক্সট ক্লাসে হচ্ছে মনিটারি পলিসির আরো কিছু ইম্প্যাক্ট দেখবো যে মনিটারি পলিসির সবসময় যে গভর্নমেন্ট আসলে মনিটারি রেস্ট্রিকটিভটা আমরা হয়তো ভাবছি শর্ট টার্মে খুশি করার জন্য করে, তা না, এর সাথে এক্সচেঞ্জ রেটটাও জড়িত, আমার টাকার দাম ডলারের এগেনস্টে এটাও জড়িত। ওটা নিয়ে কিছু আলোচনা করবো এবং রিভিউ করবো ওভারঅল কি কি পড়ে আসছি। এই তো ঠিক আছে। সো তাহলে আজকে এখানে শেষ করে দেন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। আচ্ছা ম্যাম, এই প্রসেসটা কি হচ্ছে, মানে যে স্টিমুলেটিভ মনিটারি পলিসি আছে আর একটা হচ্ছে আপনার রেস্ট্রিকটিভ আছে, সো এই প্রসেসটা কি আসলে একটা বছরে কি চেঞ্জ করে ফেলে, মানে সাথে সাথে চেঞ্জ করা সম্ভব নাকি এটা হচ্ছে আভাস দিয়ে চেঞ্জ হয়? গভর্নমেন্ট আর আমাদেরকে আভাস দেয় না। আমি যতটুকু জানি একটা পলিসি নিলে উইদিন 3 মান্থের মধ্যে এটার ইম্প্যাক্ট মার্কেটে দেখা যায়। সো গভর্নমেন্ট এখন আছে, চলছে, একটা পলিসিতে চলতে এটা কিন্তু বাজেটের সাথেও রিলেটেড না। আবারও এটা একটু বলে দিই, এটা সম্পূর্ণ এটা সেন্ট্রাল ব্যাংক দিয়ে গভর্নমেন্ট এটা করতে পারে। তবে সাধারণত সেন্ট্রাল ব্যাংক দিয়ে যখন কন্ট্রোল করে একটা লং টার্মের জন্য, মানে অ্যাটলিস্ট 1 ইয়ারের জন্য এটা অ্যাপ্লিকেবল থাকে। ফিসকাল পলিসি যেমন অনেকটাই বাজেটের সাথে রিলেটেড, মনিটারি পলিসিটা কিন্তু আমার বাজেটের সাথে রিলেটেড না। তো গভর্নমেন্ট যেটা করে সেটা সাধারণত মানে যে হঠাৎ করে এখন যেমন ইনফ্লেশন রেটটা বাড়ছে, গভর্নমেন্ট কিন্তু অবশ্যই রেস্ট্রিকটিভে যাওয়ার কথা চিন্তা করবে। তো এই ক্ষেত্রে কিছু শর্ট টার্মে যে বললাম 3 মাস 4 মাসের জন্য সে যে ট্রেজারি বন্ড গুলো হয়তো কিনে নিবে, কিনে হয়তো হচ্ছে গিয়ে সেখান থেকে আবার কিছুটা হলো ইনফ্লেশন রেটটাকে কন্ট্রোল করা যায়। সো ইনফ্লেশন রেটটা মানে ইন্টারেস্ট রেটটা কিন্তু ডে টু ডে চেঞ্জ হয়, এটা জানেন কিনা আমি জানি না। প্রতিদিনই কিন্তু ইন্টারেস্ট রেটের একটা পার্সেন্টেজ চেঞ্জ হয়। এটা কিন্তু এই যে ওভারঅল মানি সাপ্লাইটা দেখে দেখে সেন্ট্রাল ব্যাংক এটা ডিসিশন নেয় যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটটা থাকবে, সেটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। তবে নর্মালি যেটা ভাবছেন যে হয়তো একবার পলিসি নিলে 1 বছর ধরে ওই পলিসিটা চলতে থাকবে, বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় না। এবং গভর্নমেন্টের যে পলিসিটা নেয় এটার ইম্প্যাক্ট ফেলতে, যে বললাম ওভারঅল পুরো কান্ট্রির উপরে বা পুরো ইকোনমির উপর ইম্প্যাক্ট ফেলতে উইদিন 3 মান্থের মধ্যে আমরা এটার আউটপুটটা দেখতে পাই। সো আমরা এখন যে আউটপুটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গভর্নমেন্টের ধরেন 3 মাস আগের ডিসিশনের কারণে আমরা এখন এই আউটপুটটা দেখছি। সে ফর এক্সাম্পল এখন চালের দাম বাড়ছে, আমি কি তখন ম্যাক্রো পড়াচ্ছিলাম না মাইক্রো পড়াচ্ছিলাম মনে হয় আপনাদের? মাইক্রো পড়ানোর সময় মনে আছে আমি লাস্ট সেমিস্টারে কি মাইক্রো নিয়েছি? জি ম্যাম, মাইক্রো নিয়েছিলেন। হ্যাঁ মাইক্রো নিলাম। তো মাইক্রো পড়ানোর সময় বলছিলাম না যে কোভিড এর কারণে আমাদের কিন্তু প্রোডাকশন ফল করবে, সো চালের দাম কিন্তু বাড়বে। চালের দাম বলছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে, যে ডিমান্ড যে ইয়াগুলো আছে ইন্ডিকেটর গুলো আছে, হ্যাঁ ইন্ডিকেটর গুলো যেগুলো আছে যেগুলা দিয়ে ইয়েস মনে পড়ছে এলাস্টিসিটি পড়ানোর সময় এগুলো খুব বেশি কথা বলেছিলাম যে কিভাবে ইন্ডিকেটর গুলোর কারণে হচ্ছে গিয়ে বুঝতে পারছি। তো আমি তখন বলেছিলাম যে গভর্নমেন্টের এখন উচিত হবে যে রিজার্ভ বাড়ানো এবং হচ্ছে গিয়ে পলিসি ঠিক করা। যে এখানে শুধু এই যে বললাম মনিটারি পলিসি তো ওভারঅল, এখানের সাথে কিন্তু ওই যে বললাম যে আমার এক্সপোর্ট ইম্পোর্টের রিলেশনশিপ আছে, যেহেতু এক্সচেঞ্জ রেটের একটা রিলেশনশিপ আছে। তো এখানে আমি তখনই বুঝতে পারছিলাম যে গভর্নমেন্টের এখন উচিত হচ্ছে গিয়ে এক্সপোর্টটা বন্ধ করে দেওয়া এবং ইম্পোর্ট চালু রাখা, এবং প্রচুর মানে খাদ্যশস্য রিজার্ভ যেটাকে আমি বলি যে সেটা রিজার্ভের দিকে যাওয়া উচিত। এগ্রি সেক্টরে সাবসিডি দেওয়া উচিত কোভিড এর কারণে, না হলে এটার জন্য আমাদের খুব বাজে ইম্প্যাক্ট পড়বে। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টের দাম সেটাই হচ্ছে। কারণ অবশ্যই কোভিড এর কারণে কিছুটা হলেও মানুষ প্যানিকড, সো সবাই যে প্রোডাকশনে আছে তা না, কিছু মানুষ হলো প্রোডাকশন থেকে সরে গেছে, ফার্মারদের কথা আমি বলছি। তো সেখানে ওভারঅল প্রোডাকশন কমে গেলে তার মানে হচ্ছে কি আমার হবে সরি আমার ওভারঅল প্রোডাকশন কমে আসে, ওভারঅল প্রোডাকশন কমে আসলে প্রাইস লেভেল বাড়বে। তো গভর্নমেন্ট যদি সেই সময়ে সঠিক সময় সঠিক কাজটা না করে তখন তো আমি এটা পারবো। আচ্ছা, সো এটাই এখন গভর্নমেন্টের এখন যে আবার যে পলিসিটা নিবে সেটার উপরে আমরা আবার দেখতে পাবো যে 3 মাসের মধ্যে আমরা এটার ইম্প্যাক্ট দেখবো। সো গভর্নমেন্ট যদি এখনই কোনো একটা ডিসিশন নেয় তাহলে হয়তো ওভারঅল আবার
প্রোডাক্টের দাম কমে আসবে বা এখন গভর্নমেন্ট হয়তো ইনস্ট্যান্ট নেওয়ার জন্য সাবসিডি দিতে পারে, কিন্তু যদি এরকম পলিসিগত ভাবে আসতে চায় তাহলে সেই ক্ষেত্রে এরকম মনিটারি পলিসি বা ফিসকাল পলিসি দিয়ে আসতে বা সাপ্লাই সাইড ইম্প্যাক্টটা দিয়ে চিন্তা করতে হয়। ঠিক আছে, নিজেরা আরো একটু স্টাডি করেন, এখান থেকে অনেক প্রশ্ন করার জায়গা আছে, স্টাডি করেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা প্রশ্ন করলে আমার জন্য আরো ভালো দেখা যায় যে জিনিসগুলো নিয়ে আরো বেশি ডিসকাশন হয়, সো সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা আলোচনা করতে পারবো। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখো, নেক্সট ক্লাসে আমাদের একমাত্র আর্লি মর্নিং এর ক্লাস, এরপরে অনেকদিন আপনাদের আবার আর্লি মর্নিং এর ক্লাস থাকবে না। যদি নেক্সট সেমিস্টার আর্লি মর্নিং এ ক্লাস না নেন তো কষ্ট করে নেক্সট ক্লাসটাতে একটু মর্নিং এ উঠে জয়েন করেন। শেষ হচ্ছে 8:30টার ক্লাস, যদিও খারাপ লাগতেছে ম্যাম। নেক্সট ক্লাসে রিভিউ শর্ট সাজেশন দিয়েন ম্যাম। হ্যাঁ, আমি শর্ট সাজেশন দেই না আপন, বাট আমি অবশ্যই রিভিউ করব। আমি মনে হয় মিডের আগে আমি দেই না আপন, বলে লাভ নাই, কোনো কোর্সেই দেই না। আমি বলি যা পড়িয়েছি তার মধ্যে থেকে, তবে অবশ্যই আলোচনা করে আসবো যে কোথা থেকে কি ধরনের প্রশ্ন করবে। জাস্ট টাচ করেছেন যেগুলো পড়াইছি হ্যাঁ, কি কোশ্চেন করতে পারি। হ্যাঁ ওটা করব ইনশাআল্লাহ। ওকে ম্যাম, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম।